প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমাদের যে দৈনন্দিন কার্যক্রম বা তোমাদের দৈনন্দিন যে জীবন সেটা তোমরা পরিচালনা করছো। তোমাদের সাথে অনেকদিন পরে আমি ক্লাসে এসেছি। আমার শুভেচ্ছা নিয়েও আজকের যে অনলাইন ক্লাস সেটাতে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের আমি 105 নম্বর কোর্স, যেটা সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান, সেটা পড়িয়ে থাকি। সেটা হচ্ছে নৃবিজ্ঞানের অংশটা পড়িয়ে থাকি এবং সমাজবিজ্ঞান অংশটা অন্য তোমাদের যে নাদিয়া ম্যাডাম সেটা সেটা পড়ান। তো তোমাদেরকে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে জাদুবিদ্যা সম্পর্কে পড়িয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং জাদুবিদ্যার সাথে ধর্মের সম্পর্ক, তারপর ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্ক, পার্থক্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এসব নিয়ে আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসটি নিয়েছিলাম। আজকে এক নতুন একটি টপিক নিয়ে আজকে আসলে আলোচনা করবো তোমার সাথে, সেটা হচ্ছে কিনশিপ, বা যেটাকে আমরা বলছি জ্ঞাতি সম্পর্ক। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখে নিই যে কিনশিপের যে সংজ্ঞা সেটা কি, বা কিনশিপ বলতে কি বোঝায় সেটা আমরা দেখে নিই। ইংরেজি কিন, আত্মীয় থেকে কিনশিপ শব্দের উৎপত্তি হয়েছে। সাধারণত পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে বোঝাতে কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক প্রত্যয়টি ব্যবহার করা হয়। ইংল্যান্ডের কিয়াসম্যান নামক জৈনিক লেখক অভিজাত শ্রেণীর আত্মীয়তার সম্পর্কে বোঝানোর জন্য সর্বপ্রথম কিনশিপ প্রত্যয়টি ব্যবহার করেন। বর্তমান সমাজে প্রচলিত ও অনুমোদিত আত্মীয় স্বজনদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক বা জ্ঞাতিত্ব প্রত্যয়টি ব্যবহৃত হয়। সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে জ্ঞাতি সম্পর্ক। পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারের বিবাহ বন্ধন, কাল্পনিক বন্ধন এবং দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি হয়। আধুনিক সমাজে রক্ত ও বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতাই জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে, তাই না? আমরা কিন্তু জ্ঞাতি সম্পর্ক তো সবাই জানো, আমরা বলি জ্ঞাতি গোষ্ঠী। তার মানে কি, আমাদের রক্তের বিশেষ করে এখানেও নৃবিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন যে শুধুমাত্র রক্তের সম্পর্কে যারা, তাদেরকে জ্ঞাতি সম্পর্ক বলা যায়, বা অনেকে মনে করেন যে শুধুমাত্র রক্ত না, বৈবাহিক সূত্রে বা দত্তক নেওয়া সূত্রে রক্তের সম্পর্ক তো আছেই, বা অন্যান্য সম্পর্কে, বা যেটা আমরা এখন যেটা বলছি আধুনিক সমাজ, যেটা রক্ত বা বৈবাহিক সম্পর্ক অপেক্ষাও কিন্তু কৃত্রিম যে আমাদের সম্পর্কগুলো তৈরি হয় সমাজে চলতে গেলে, সেগুলোকেও কিন্তু আমরা জ্ঞাতি সম্পর্ক হিসেবে আখ্যায়িত করে থাকি, বা ভিত্তি হিসেবে সেটা কাজ করে। নৃবিজ্ঞানীদের আমরা একটু দেখি, সংজ্ঞা দেখে নিই যে তারা বিভিন্ন নৃবিজ্ঞানী তারা কি জ্ঞাতি সম্পর্ক সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছেন। নৃবিজ্ঞানী রিভার্সের মতে, কিনশিপ ইজ দ্য সোশ্যাল রিকগনিশন অফ বায়োলজিক্যাল টাইজ, অর্থাৎ জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকে জ্ঞাতি সম্পর্ক বলে। সামাজিক নৃবিজ্ঞানী মেলিনস্কির মতে, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সেসব ব্যক্তিগত সম্পর্কের বন্ধন যা সন্তান উৎপাদনের সামাজিক মূল্যায়নের উপর প্রতিষ্ঠিত। সমাজবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমানের মতে, বিস্তৃত অর্থে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে রক্ত সম্পর্ক, বৈবাহিক বন্ধন, কল্পনা প্রসূত বন্ধুত্বের মাধ্যমে, দত্তক গ্রহণের মাধ্যমে গড়ে ওঠা আত্মীয়তার সম্পর্ক। আসলে মূলত যদি আমরা কিনশিপ শব্দটির বাংলা থেকে, তাহলে সেটা কিন্তু আত্মীয় বোঝায়, তাই না? সমাজবিজ্ঞানী রবার্টসন তার সোশিয়োলজি গ্রন্থে বলেন, কিনশিপ ইজ এ নেটওয়ার্ক অফ পিপল রিলেটেড বাই কমন অ্যানসেস্টরি, অ্যাডপশন অর ম্যারেজ। অর্থাৎ পূর্বপুরুষের জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সেই সম্পর্কে জাল যেখানে থাকে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে দত্তক গ্রহণ অথবা বৈবাহিক বন্ধনে যেটা আবদ্ধ হয়। রেডক্লিফ ব্রাউনের মতে, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিতে ব্যক্তিতে গতিশীল সম্পর্ক। এ প্রসঙ্গে কোনো কোনো লেখক আরো বলেন, জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে জৈবিক বন্ধনের কোনোই সম্পর্ক নেই। যেমন পালক পুত্র বা দত্তক পুত্রকে হয়তো ভান করে জৈবিক সন্তান বলে মনে করা হয়। রিভার্সের সংজ্ঞা অনুসারে কেউ বলতে পারেন যে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে জৈবিক বাগধারার সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তবে লুসি মেয়ার বলেন যে একটি সমাজের অধিকাংশ মানুষ জৈবিক সূত্রে আবদ্ধ না হয়ে জ্ঞাতি সম্পর্ক সুলভ আচরণ করবে, এটা ভাবতে অদ্ভুত লাগে। অর্থাৎ অনেকে নৃবিজ্ঞানী মনে করছেন যে জৈবিক সম্পর্কটাই হচ্ছে জ্ঞাতি সম্পর্ক, অথবা আর অনেকে মনে করছেন যে জৈবিক সম্পর্ক বাদ দিয়ে আসলে জ্ঞাতি সম্পর্ক সেটা আসলে ভাবা যায় না। বস্তুত ব্যাপক অর্থে জ্ঞাতি সম্পর্ক বলতে রক্ত, বিবাহ,
কল্পনা, বন্ধুত্ব, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধন সূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কেই কিন্তু বোঝাচ্ছে। তার মানে আমরা বিস্তৃত অর্থ কি দেখছি যে শুধুমাত্র রক্ত সম্পর্কের জন্য রক্ত হতে পারে, বিবাহ হতে পারে, কল্পনা অনেক সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব সম্পর্ক হতে পারে, দত্তক সম্পর্ক হতে পারে, যেটা দত্তক গ্রহণ করা হচ্ছে তার সেইভাবে সম্পর্ক হতে পারে, জ্ঞাতি সম্পর্ক সেভাবে হতে পারে। অনেক নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে জ্ঞাতি সম্পর্ক নির্ণয় জ্ঞাতির পরিচয় নানাভাবে হতে পারে, যেমন রক্তের সম্পর্কের দ্বারা, বংশানুক্রমিকতা অনুসারে, সম্পর্কের সংজ্ঞা অনুসারে ও সম্পর্কিত ব্যক্তিদের কর্তব্য অধিকার নির্ধারণের দ্বারা। কারণ রক্ত সম্পর্কিত বন্ধন বিবাহকৃত সামাজিক ও কাল্পনিক এবং সকল প্রকার সম্পর্ক দ্বারা জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে। অথবা আমরা কি বলতে পারি, জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সামাজিক কাঠামোর এমন একটি অপরিহার্য অংশ যা সমগ্র সামাজিক সম্পর্কে বিস্তৃত বিন্যস্ত জাল হিসেবে কাজ করে বা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। মূলত জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতেই পারিবারিক ও সামাজিক বন্ধন বা সম্পর্ক কিন্তু সুদৃঢ় ও অটুট থাকে। এখন আমরা জ্ঞাতি সম্পর্কের প্রকার দেখে নিই। বিভিন্ন নৃবিজ্ঞানী কিন্তু তাদের যেমন আমরা তাদের মানে আলোচনা দেখতে পাই, তার মাধ্যমে আমরা 4 ধরনের হচ্ছে জ্ঞাতি সম্পর্কের প্রকার বা ধরন দেখতে পাই। সেটা হচ্ছে ব্লাড রিলেশন, যেটা হচ্ছে জৈবিক বা রক্ত সম্পর্ক বন্ধন, মেরিটাল রিলেশন বা বৈবাহিক বন্ধন, ফিকশনাল রিলেশন যেটা কাল্পনিক বন্ধন, আর কাস্টমারি রিলেশন যেটা কৃত্রিম বা প্রথাগত বন্ধন। চলো আমরা একটু বিস্তারিত দেখি। প্রথমে আমরা দেখি জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন। জৈবিক সম্পর্ক যাদের মধ্যে বিদ্যমান তাদের মধ্যকার জ্ঞাতি সম্পর্ককে রক্ত সম্পর্কিত জ্ঞাতি সম্পর্ক বলে। এগুলো জন্মগতভাবে হয়ে থাকে, যেমন মা বাবা, ভাই বোন, চাচা মামা প্রমুখ ব্যক্তিগণ সকলেই জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধনে আবদ্ধ। জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন আবার 2 ধরনের হতে পারে। এক হচ্ছে লিনিয়াল বা বংশানুক্রমিক। যখন একজন থেকে আরেকজনের জন্ম হয় তখন এই ধরনের সম্পর্ককে আসলে বংশানুক্রমিক বলে, যেমন ছেলের সাথে বাবার সম্পর্ক। আবার একটা হচ্ছে কোলাটেরাল বা সমান্তরাল। যখন দুজন একই জায়গা থেকে জন্ম নেয় তখন তাদের দুজনের সম্পর্কে কোলাটেরাল বা সমান্তরাল বলা হয়, যেমন ভাইয়ের ভাই বা বোনের সম্পর্ক, ভাইয়ের সাথে বোনের যে সম্পর্ক, চাচার সাথে বাবা বা ফুপুর যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে সমান্তরালের সম্পর্ক বা সমান্তরাল জ্ঞাতি সম্পর্ক। ঠিক আছে। 2 নম্বর দেখি বৈবাহিক বন্ধন। সমাজ স্বীকৃত পন্থায় বিপরীত লিঙ্গ বিশিষ্ট দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বিবাহের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি করে তাকে বৈবাহিক বন্ধন বলে। বিয়ে আবার কয় ধরনের কিনশিপ সৃষ্টি করে, যথা মালীয় পদ্ধতি, তুরানি পদ্ধতি, একটা হচ্ছে আর্য সেমিটিক ও উরালি পদ্ধতি। মালীয় পদ্ধতি কি দেখি, জ্ঞাতি সম্পর্কে আদিম রূপ লক্ষ্য করা যায় পলিনেশীয়দের মধ্যে, তাদের মধ্যে বিশেষ করে হাওয়াইবাসীর বৈশিষ্ট্য। এই পদ্ধতির আয়তায় আসে বাবা মা, পিতামহ, পিতামহী ইত্যাদি। এখানে বিয়ে শুধু আপন ভাই বোন বা জ্ঞাতি ভাই বোনের মধ্যেই হয়, আর এই পদ্ধতিকে বলে মালীয় পদ্ধতি। অর্থাৎ সেখানে মাত্র আপন ভাই বোনের বা জ্ঞাতি ভাই বোনের মধ্যেই বিবাহ সম্পন্ন হয়ে থাকে। আরেকটা হচ্ছে তুরানি পদ্ধতি। তুরানি পদ্ধতি বেশ বড়। উত্তর ও দক্ষিণ আমেরিকান অধিবাসীদের মধ্যে এর প্রচলন প্রায় সর্বজনীন। তুরানি গোষ্ঠীর পুলানুয়ান বা দলগত বিবাহ পদ্ধতি গ্রহণ করে, এর ফলে ভাই বোন বিবাহ বন্ধ হয়ে যায়। যখন হচ্ছে এই পদ্ধতিটা আসে তখন কিন্তু আগে যে মালীয় পদ্ধতি ছিল ভাই বোনের যে বিবাহ পদ্ধতি, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আর্য সেমিটিক বা ওরালি পদ্ধতি। আদিম সমাজে যখন থেকে সম্পত্তি ও উত্তরাধিকার নিয়মাবলী আসে এবং এক বিয়ে পদ্ধতি শুরু হয় তখন আর্য সেমিটিক বা ওরালি পদ্ধতির উদ্ভব হয়। 3 নম্বর দেখো কাল্পনিক বন্ধন। এ ধরনের জ্ঞাতি সম্পর্ক সাধারণত কল্পনার উপর বা মনের উপর নির্ভর করে গড়ে ওঠে। রক্ত বা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয় এমন ব্যক্তিদের সঙ্গে আমরা রক্ত ও বৈবাহিক জ্ঞাতিদের মতোই আচরণ করে, যেমন পিতার বন্ধু বা কারো বাবার যদি বন্ধু বান্ধব থাকে তাদেরকে আমরা চাচা কাকা ইত্যাদি বলে কিন্তু সম্বোধন করি। নিগ্র জনগোষ্ঠী থেকে নিগ্র জনগোষ্ঠী একে অপরকে ভাই বলে সম্বোধন করে, অর্থাৎ এটা একটা কাল্পনিক বন্ধন। ভাই হোক যেটাই হোক, মানে ছেলে মানুষ হলে তাকে ভাই বলে সম্বোধন করছে, বা আমাদের কোনো বাবার বন্ধুকে কিন্তু আমরা কাকা চাচা বলে বা বয়স্ক কাকা দেখলেও কিন্তু আমরা কাকা চাচা বলে আমরা সম্বোধন করছি। 4 নম্বর হচ্ছে কৃত্রিম বা প্রথাগত বন্ধন। এই সম্পর্ক সাধারণত ধর্মের উপর ভিত্তি করে অন্যদের সাথে গড়ে ওঠে। গ্রাম এলাকায় সাধারণত একটি প্রথা দেখা যায় যে একে অন্যের সাথে সম্পর্ক খুব গাঢ় হলে তখন তাকে ধর্মের ভাই বা ধর্মের পিতা, মা, বোন ইত্যাদি বলে সম্বোধন করা হয়। এটিকে বলা হয় কাস্টমেসি টাইস বা প্রথাগত বা কৃত্রিম বন্ধন। আবার নামের সাথে নাম মিললে দোস্ত, মিতা, সখী ইত্যাদি বলে কিন্তু সম্বোধন করা হয়। অর্থাৎ আবার এমন দেখা যায় যে কারোর সাথে কারোর সম্পর্ক এত বেশি উপকার করেছে, কেউ কারো খুব বেশি যখন উপকার করে তখনও কিন্তু এরকম ধর্মের ভাই বোন হিসাবে ডাকা হয়ে থাকে। এছাড়াও আরো 2 ধরনের জ্ঞাতি সম্পর্ক লক্ষ্য করা যায়। একটা হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক এবং বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।
শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্ক স্পষ্টভাবে বর্ণনা করা হয় না। এক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের দূরত্ব অনুযায়ী জ্ঞাতিদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং একটি শ্রেণীর সকল জ্ঞাতিকে একই নামে ডাকা হয়। শ্রেণীমূলক রক্ত সম্পর্কে কোনো ব্যক্তি আপন ভাই বা পিতৃব্য পুত্রদের সবাইকে একত্রে ভাই এবং তার নিজের বোন বা মায়ের বোনেরা একত্রে তার বোন বলে পরিচিত হয়। এখানে একটি শব্দ একটি শ্রেণীর সকল আত্মীয়কে বোঝাতে ব্যবহার করা, অর্থাৎ ভাই বলতে সকলকে কিন্তু ভাই বোঝাচ্ছে, আবার বোন বলতে সকল নিজের বোন এবং মায়ের বোনের যে মেয়েরা তাদেরকে সবাইকে বোন বলছে। এখন আমরা যেমন খালাতো মামাতো বলছি, সেই সময় একটা সময় ছিল যখন এইভাবে আসলে ডাকা হতো না। এক শ্রেণীকে মানে বোন তো বোন সবাইকে বোন হিসেবে ডাকা হতো, ভাই সবাইকে ভাই হিসেবেই ডাকা হতো। 2 নম্বর দেখো বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক স্পষ্টভাবে রক্ত সম্পর্ক বর্ণনা করে থাকে। জ্ঞাতি সম্পর্ক সূচক প্রাথমিক কোনো শব্দ নিয়ে অথবা কতগুলো শব্দের সমন্বয়ে একজন জ্ঞাতিকে চিহ্নিত করতে চেষ্টা করা হয়। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে শব্দ প্রয়োগ করে জ্ঞাতি সম্পর্ক নির্দিষ্ট করা হয়। যেমন আমরা ভাইয়ের ছেলেকে ভাতিজি বলি, পিতার ভাই চাচা, বাবার ভাইয়ের ছেলে চাচাতো ভাই ইত্যাদি। তার বর্ণনা যেটা আমরা একদম নির্দিষ্ট করে বলছি সেটি হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। মর্গানস কিনশিপ থিওরি, যদি আমরা মর্গানের জ্ঞাতি সম্পর্ক সম্পর্কিত যদি মর্গানের মতবাদটি দেখি, তাহলে আমরা কি দেখতে পাই যে নৃবিজ্ঞানী মর্গান ইরোকোয়া ইন্ডিয়ানদের নাচ, গান, ধর্ম, ভাষা, বস্তুগত সংস্কৃতি, সরকার ব্যবস্থা, পরিবার কাঠামো ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করেন। এই উদ্দেশ্যে তিনি ইন্ডিয়ান বিবাহ ব্যবস্থা, নিয়ম কানুন এবং মাতৃসূত্রীয় ডিসেন্ট সম্পর্কে অনুসন্ধান চালান। তিনি তাদের জ্ঞাতি ব্যবস্থা ধরন কিরূপ, অর্থাৎ কিভাবে একজন অপরজনকে সম্বোধন করে সেই সম্পর্কে তথ্য অনুসন্ধান করতে চেয়েছেন। সম্বোধনের মাধ্যমে সামাজিক রীতিনীতি অনেকটা ফুটে ওঠে। জ্ঞাতি ব্যবস্থায় সমাজ ব্যবস্থার সেতু বন্ধন। মর্গান ইরোকোয়াদের মাঝে অনুসন্ধান চালিয়ে দু ধরনের জ্ঞাতি ব্যবস্থা প্রচলন করেন, অর্থাৎ তিনি হচ্ছে ইউরোপীয় যে ইয়া ছিল, ইউরোপীয় ইন্ডিয়ান যারা ছিল তাদের হচ্ছে সমাজ সম্পর্কে তিনি একটা ধারণা লাভ করার চেষ্টা করেছেন এবং অনুসন্ধান করেছেন, রিসার্চ করেছেন তাদের বিভিন্ন, এবং তিনি দেখেছেন যে জ্ঞাতি ব্যবস্থা যে সেটার মাধ্যমে কিন্তু আসলে সমাজ ব্যবস্থার সেতু বন্ধন এবং তার মাধ্যমে কিন্তু আমরা তাদের সমাজ পরিবার সম্পর্কে জানতে পারি। তো সেটা লক্ষ্য করে তিনি আসলে দুই ধরনের জ্ঞাতি সম্পর্কে বা ব্যবস্থা দেখেছেন। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক, যেটা আমরা একটু আগে দেখেছি, এটা আমরা এখন একটু ডিটেলসে পড়বো। আর একটা হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক, এটা আমরা এখন আলোচনা করছি। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বলতে কি বোঝাচ্ছে? মর্গান লক্ষ্য করেন যে ইরোকোয়াস শিশুরা তাদের মায়ের বোনকে মা বলে সম্বোধন করে আর পিতার ভাইকে পিতা বলে সম্বোধন করে, আর নানি দাদির বোনকে দাদি বা নানি বলে সম্বোধন করে। দুই বা ততোধিক বোনের সন্তানেরা একজন অন্যজনকে ভাই বা বোন বলে সম্বোধন করে। আবার যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ না করে একই শ্রেণীভুক্ত সবাইকে সমষ্টিগতভাবে নির্দেশ করে, তখন তাকে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক বলে। এই পদ্ধতিতে রক্ত সম্পর্ক নির্দিষ্ট করে বর্ণনা করা যায় না। এক্ষেত্রে আত্মীয়তার দূরত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় এবং একটি শ্রেণীর সব আত্মীয়কে একই নামে ডাকা হয়। এই প্রসঙ্গে মর্গান তার এনসিয়েন্ট সোসাইটির গ্রন্থে বলেন, আন্ডার দ্য classificatory system, consanguine are never described but are classified into categories, and the same term of relationship is applied to all the persons in the same category. অর্থাৎ তখন কিন্তু আসলে যেটা আমি একটু আগে বললাম যে কোনো নির্দিষ্ট একটা ব্যক্তিকে নির্দেশ না করে শ্রেণীভুক্ত সবাইকে সমষ্টিগত নির্দেশ করা হতো এবং তখন কিন্তু রক্ত সম্পর্কে নির্দিষ্ট করে আসলে বর্ণনা করা যেত না। শ্রেণীমূলক রক্ত সম্পর্কে কোনো ব্যক্তি আপন ভাই বা পিতৃব্য পুত্রদের সবাইকে একত্রে তার ভাই ডাকা হয়। তার নিজের বোন ও মায়ের বোনের মেয়েরা একত্রে তার বোন বলে পরিচিত হতো। এখন আমরা যেভাবে বলি আমাদের সেভাবে কিন্তু বর্ণনা করে বা নির্দিষ্ট বর্ণনা করে আমরা বলতে তখন পারা যেত না। মর্গান উল্লেখ করেন যে শ্রেণীমূলক আত্মীয়তা সূচক শব্দ মালয় ও তুরানিয়ান সমাজে বেশি লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন আত্মীয়কে সম্বোধন করতে যেসব শব্দ ব্যবহার করেন তিনি তার অর্থ দ্বারা জ্ঞাতি সম্পর্ক ব্যাখ্যা দিয়েছেন। আদিম সমাজের প্রায় প্রত্যেক ক্ষেত্রেই বয়স্ক পুরুষরা সবাই পিতা এবং বয়স্ক মায়েরা সবাই মাতা বলে বিবেচিত হতো। এক্ষেত্রে মাকে শনাক্ত করা গেলেও বাবাকে শনাক্ত করা যেত না। এই অবস্থা থেকে প্রাক একক বিবাহ পর্যন্ত শ্রেণীমূলক জ্ঞাতি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। অর্থাৎ যখন থেকে হচ্ছে একক ফ্যামিলি শুরু হয়েছে বা একক বিবাহ প্রচলন শুরু হয়েছে, অর্থাৎ একজন
পুরুষ এবং একজন নারীর মধ্যে বিবাহ প্রচলন শুরু হয়নি, তার আগ পর্যন্ত হচ্ছে আসলে এই হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কটা ছিল। যখনই হচ্ছে বিবাহ শুরু, একক বিবাহ শুরু হয়, তখন থেকে কিন্তু বর্ণনামূলক শুরু হয়, কারণ তখন কিন্তু চিহ্নিত করা গেছে কে কোন সন্তানের পিতা মাতাকে। কিন্তু আগে কিন্তু যেহেতু অবাধ যৌনাচার ছিল, তখন কিন্তু পিতা মাতাকে সেভাবে মাতাকে চিহ্নিত করা গেল, পিতাকে সেভাবে চিহ্নিত করা যেত না বলে কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণীকে হচ্ছে একই নামে ডাকা হতো। ঠিক আছে। আসলে এখন আমরা দেখে নিই বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে দেখা যায় যে রক্ত সম্পর্কে বর্ণনা করার জন্য মনোগেমাস ফ্যামিলি পর্যন্ত অপেক্ষিত হয়েছিল। কারণ যখন অবাধ যৌনাচার ছিল, সে সময় কে কার পিতা, কে কার সন্তান তা শনাক্ত করা ছিল দুরূহ। তাই একক বিবাহের পর ছেলে মেয়ে, ভাই বোন, পিতামাতা, চাচা চাচি, নানা নানি, দাদি, ফুপা ফুফু সকলকে শনাক্ত করা সম্ভব হয়। আর শনাক্ত করার জন্য কিছু শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ শ্রেণীবাচক পদ্ধতিতে যেখানে মা ও মায়ের বোনকে একই শব্দ ব্যবহার করে ডাকা হতো, সেখানে বর্ণনামূলক পদ্ধতিতে মায়ের জন্য একটি, আবার মায়ের বোনের জন্য অন্য প্রত্যয় ব্যবহার করে ডাকাটা শুরু হয়। জ্ঞাতি সদস্যদের এমনই ভাবে প্রত্যেককে আলাদা ডাকার পদ্ধতিকেই বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক বলে আখ্যায়িত করা হয়। শ্রেণীমূলক আত্মীয় প্রথার উৎস প্রথা ছিল আদিম সমাজে, আর বর্ণনামূলক আত্মীয় প্রথার উৎস বিকাশ হয়েছে আধুনিক সমাজে। বর্ণনামূলক জ্ঞাতি প্রথা আর্য সেমিটিক ওরালদের মাঝে দেখা যায়। মর্গানের মতে বর্ণনামূলক আত্মীয়তার শব্দ একক বিবাহ প্রথা উত্তরণের সাথে শুরু হয়, অর্থাৎ এসব শব্দে একক বিবাহ ভিত্তিক পরিবার বিশিষ্ট সমাজে দেখা যায়, কারণ এখানে আত্মীয়তা নির্দিষ্ট করে চিহ্নিত করা সম্ভব হয়। প্রাক যুগল বিয়ের পর্যায়ে রক্ত সম্পর্ক নির্দিষ্ট করে চিহ্নিত করা কিন্তু উপায় ছিল না, তখন যেহেতু অবাধ যৌনাচার ছিল। আর এই কারণেই আত্মীয়দের কয়েকটি শ্রেণীতে ভাগ করে একটি পদ দ্বারা শ্রেণীভুক্ত সবাইকে বোঝানো হয়। এই দুই প্রথার মধ্যে পার্থক্য দেখাতে গিয়ে মর্গান বলেন, a radical difference between the two systems result from plural marriage in the group in one case and from single marriage between the single pairs in others। অর্থাৎ এই দুই প্রথার পার্থক্যের ভিত্তি হলো যে একটাতে বহুবিবাহ বর্তমান আর অন্যটাতে যুগল বিবাহ বা একক বিবাহ উপস্থিত। যুগল বিবাহ আসার সাথে সাথে সম্পত্তির মালিক করার পরিবর্তন ঘটে। মর্গানের তত্ত্বে লক্ষণীয় যে মানব সমাজে যৌথ বিবাহ, শ্রেণীবাচক জ্ঞাতি সম্পর্ক ও সম্পত্তি যৌথ মার্গ একই সাথে বর্তমান। অপরপক্ষে যুগল বিবাহ, পরিবার, বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক, ব্যক্তিগত মালিকানা পরবর্তীকালে একই সময়ে আবির্ভূত হয়। এটি তার তত্ত্বের মূল কথা। অন্যদিকে একক বিবাহের আবির্ভাবের সাথে সাথে ব্যক্তি মালিকানার ধারণাটিও আসে। ব্যক্তিগত উদ্যোগে সম্পদের রক্ষণাবেক্ষণ শুরু হয়, তখন থেকে শুরু হয়। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক এবং হচ্ছে যে শ্রেণীবাচক জ্ঞাতি সম্পর্ক, দুটার মধ্যে আমরা পার্থক্যটা দেখে নিব। নেক্সট ক্লাসে আমরা দেখবো সুন্দর করে। তো এখন দেখি মর্গানের যে তত্ত্বটি দিল সেটা সীমাবদ্ধতা কি, বা যেটা আমরা সমালোচনা বলতে পারি সেটা কি। মর্গান তার শ্রেণী বিন্যাসমূলক পদ্ধতি আবিষ্কারের জন্য অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন। সমাজবিজ্ঞানী কিউবার মর্গানের শ্রেণীমূলক পদ্ধতির সমালোচনা করে বলেন যে মর্গানের শ্রেণী বিন্যাসমূলক কথাটা অন্তত হানিকর। তার মতে জ্ঞাতি সম্পর্ক সূচক শব্দ সৃষ্টি অন্তত মনস্তাত্ত্বিক কারণে বা সামাজিক কারণে, এটা কিন্তু সামাজিক কারণে হয় না, এটা আসলে মনস্তাত্ত্বিক কারণে হয়ে থাকে। আর লর্ড এভরিবডি বলেন, মর্গান তত্ত্ব দেন যে আমেরিকান ইন্ডিয়ানদের উৎস হলো এশিয়া, অর্থাৎ তিনি মনে করেন যে এশিয়া থেকে আমেরিকান যে ইন্ডিয়ান আছে তাদের উৎসটা হচ্ছে এশিয়ার যারা হচ্ছে জনগোষ্ঠী ছিল তাদের মাধ্যমে এটা উৎস আর কি। কারণ এই শ্রেণীবাচক জ্ঞাতি ব্যবস্থা কিন্তু অস্ট্রেলিয়া ও পলিনেশিয়াতেও দেখা যায়, কিন্তু তিনি এই যে আমেরিকান ইন্ডিয়ানদের যে উৎস যে হচ্ছে অস্ট্রেলিয়া এবং পলিনেশিয়াতে দেখা যায় শ্রেণীবাচক জ্ঞাতি সময়, সেটা কিন্তু তিনি বলেন নাই। তাহলে সেই অস্ট্রেলিয়া বা পরিণতিতে আমেরিকা ইন্ডিয়ানদের উৎস হিসেবে তিনি কিন্তু উল্লেখ করেননি। তাছাড়া অনেকে অভিযোগ করে তার প্রাপ্য তথ্য যথেষ্ট নির্ভরযোগ্য নয়, কারণ অনেক জায়গায় তিনি নিজ ক্ষেত্রে কিন্তু গবেষণা করেন নাই, বা তিনি হয়তো কয়েকটা জায়গায় গবেষণা করে হয়তো সেটা তিনি বলেছেন, সেজন্যই তার এই তত্ত্বটি সমালোচনার সম্মুখীন হয়। তারপর যতই সমালোচনা হোক না কেন, এই মর্গান এই তত্ত্বটি কিন্তু গুরুত্ব বহন করে, কারণ তিনি হচ্ছে এই দুইটি সম্পর্ক দেখানোর চেষ্টা করেছেন আগের সমাজে কি ছিল এবং আমাদের যখন একক বিবাহ শুরু হয় তখন সে সমাজের ব্যবস্থা কিরকম বা জ্ঞাতি সম্পর্কটা কি ছিল সেটা দেখানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসটা এই পর্যন্ত থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একটু বাসায় একটু স্টাডি করো। আর আমি আশা করছি যে তোমরা পড়ছো, এটা আমি জানি যে তোমরা পড়াশোনা করছো, কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, স্টাডি করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।